হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে আমি তোমাদের সাথে রয়েছি। তোমাদের যে ক্লাসটা চলছে কন্টিনিউ, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডির যে এক্সামটা রয়েছে সেই এক্সামের উপর ভিত্তি করে সমস্ত টপিকগুলোকে ধীরে ধীরে কভার করা হচ্ছে। তো আজকেও সেরকম আমরা একটা নতুন টপিককে নিয়ে আলোচনা করব। টপিকের নাম হচ্ছে পার্সেন্টেজ। তোমরা জানো এই পার্সেন্টেজ এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণই একটা ভাইটাল চ্যাপ্টার, কারণ এটা শুধুমাত্র গ্রুপ সিডি কেন, যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন কিন্তু এসে থাকে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে চ্যাপ্টারটার বেসিক আইডিয়া ছোট করে শিখে নেবো, তারপর আমরা ডিরেক্ট কোশ্চেন আনসারে মুভ করব। তো দেখে নেওয়া যাক আজকে তোমাদের যে পার্টটাকে নিয়ে আলোচনা করব। তোমরা তো জানোই যে আজকে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, আর তার আজকে পার্ট 1। এভাবে তোমরা পার্ট 2 পার্ট 3 পেতে থাকবে। তো ভিডিওগুলো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভালো করে দেখো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই। চলো তাহলে দেখে নেওয়া যাক। আচ্ছা, ফার্স্ট যে কনসেপ্টটাকে নিয়ে আলোচনা করবো, খুব সিম্পল কনসেপ্ট, একটু মন দিয়ে শুনবে তোমরা। সবার প্রথমে পার্সেন্টেজ কথার অর্থ কি? পার্সেন্টেজ কথার অর্থ হচ্ছে আউট অফ 100, মানে 100তে কত। পার্সেন্টেজ কথার অর্থ হচ্ছে কি আউট অফ 100, মানে 100তে কত। এবার ধরো কেউ কোনো এক্সামেতে আউট অফ 100 পেলো হচ্ছে 40। কেউ কোনো এক্সামেতে আউট অফ 100 পেলো কত? 40। তাহলে আমরা কি বলি? সে 40% পেয়েছে। আমরা কি বলি? এটাকে 40% পেয়েছে। তাহলে আমরা পাশে লিখি এটাই হচ্ছে 40%-এর ইকুইভ্যালেন্ট। কেউ মনে করো কোনো এক্সাম হচ্ছে 50 মার্কসের, সে পেলো হচ্ছে 40। তাহলে আমরা কি এখানে বলবো যে সে 40% স্কোর করেছে? নিশ্চয়ই না, কারণ এখানে 50-এর মধ্যে 40 পেয়েছে। তাহলে 100তে কত পেয়েছে সেটা তোমরা ঐকিক নিয়মে সলভ করতে পারো, অথবা তোমরা এই ফ্র্যাকশনটার সঙ্গে একটা 100 মাল্টিপ্লাই করে দিতে পারো। তাহলে 50 আর 100 কাটাকুটি করলে পাওয়া যাচ্ছে 2, তাহলে 40-এর সঙ্গে 2 গুণ করে হচ্ছে 80, তাহলে পেয়ে যাবো হচ্ছে এটা 80%। কি বললাম, ক্লিয়ার হয়েছে আশা করি? তাহলে ধরো 50-এর মধ্যে কেউ 40 পেলো, সেটা কি আমরা যদি পার্সেন্টেজে কনভার্ট করতে চাই, তাহলে আমরা কি করছি? একটা 100 দিয়ে মাল্টিপ্লাই করছি। এখানেও মনে মনে আমরা একটা 100 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম। 100 দিয়ে মাল্টিপ্লাই করার পর 100 আর 100 ক্যান্সেল আউট হয়ে কিন্তু 40% রেজাল্ট এসেছিল। তাহলে কেউ যদি আউট অফ 5 সে যদি 2 পায়, 5-এর মধ্যে যদি 2 পায়, রিপ্রেজেন্ট তো এইভাবে করতে হয় 5-এর মধ্যে 2 পাওয়া। এটাকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করতে চাই, তাহলে কি শিখলে তোমরা? এটার সাথেই একটা 100 মাল্টিপ্লাই হয়ে যাবে। মাল্টিপ্লাই হয়ে কত আসছে? এটা কাটাকুটি করলে কত আসছে? 20 ইন্টু 2, 40% রেজাল্ট আসছে। তাহলে দেখো এই অংশটা, এই অংশটাকে আমরা কি বলি? ফ্র্যাকশন বলি, মানে ভগ্নাংশ বলি। এই অংশটাকে আমরা কি বলি? ভগ্নাংশ বা ফ্র্যাকশন বলি। তো এই ফ্র্যাকশনের সঙ্গে যখন আমরা 100 গুণ করছি, তবে আমরা পাচ্ছি তার পার্সেন্টেজ ভ্যালু। তাই তো, দেখো আমরা কি করছি, এটা একটা ছিল ফ্র্যাকশন, ফ্র্যাকশনের সঙ্গে যখন আমরা একটা 100 মাল্টিপ্লাই করলাম, পেয়ে গেলাম হচ্ছে তার পার্সেন্টেজ ভ্যালু 40%। তাহলে এটা তোমরা শিখলে যে যদি আমরা ফ্র্যাকশন টু পার্সেন্টেজে কনভার্ট করতে চাই, তাহলে ফ্র্যাকশনের সঙ্গে আমাকে কি করতে হবে? একটা 100 মাল্টিপ্লাই করতে হবে, আমরা পেয়ে যাবো হচ্ছে পার্সেন্টেজ ভ্যালু। আর যদি আমরা উল্টো পথে হাঁটতাম, যদি আমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করতাম, তাহলে আমরা 100 দিয়ে ডিভাইড করতাম। উল্টো দিকে আসতে গেলে আমরা কি করবো? এখানে যদি মাল্টিপ্লাই করে উল্টো দিকে আসতে গেলে ডিভাইড করব। তো মনে করো কোনো জায়গায় রয়েছে হচ্ছে 50%, তো সেটাকে আমি ফ্র্যাকশনে কনভার্ট করতে চাইছি। তাহলে 50%কে আমরা রিপ্রেজেন্ট কিভাবে করব? 50/100। এই যে বাই 100 লিখলাম মানেই তো 100 দিয়ে ডিভাইড করলাম। পার্সেন্টেজ সাইনটাকে তুলে দিয়ে নিচে কিন্তু 100 লিখতে হবে। কখনো কিন্তু এমন নয় যে 50% তার নিচে আবার 100, এমন না। পার্সেন্টেজ সাইনটা উঠবে, ওঠার পর নিচে আসবে হচ্ছে 100। তার মানে একটা জিনিস তোমরা শিখলে যে পার্সেন্টেজ সাইন তুলতে গেলে 100 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে কোনো নাম্বারের পেছনে যদি পার্সেন্টেজ থাকে, সেই পার্সেন্টেজ সাইনটাকে তুলতে গেলে কি করতে হয়? 100 দিয়ে ডিভাইড করতে হয়। 100 দিয়ে ডিভাইড করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি? ফ্র্যাকশন বা ফ্র্যাকশন ভ্যালু। তাহলে এটার ফ্র্যাকশন ভ্যালু তোমরা এটাকে ছোট করতে পারো, কাটাকুটি করলে পাওয়া যাচ্ছে যে 1/2। তো এইরকমই আমি যদি বলি 25% রয়েছে, তাহলে 25%-এর যদি ফ্র্যাকশন ভ্যালু হিসাব করি, তাহলে 25/100, তো ক্যান্সেল আউট করলে কত আসবে? 1/4। তাহলে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/4। আমরা কি করছি? 100 দিয়ে ডিভাইড করছি। তো এই বেসিক আইডিয়াটা নিশ্চয়ই তোমরা পেলে। এবার ছোট ছোট কিছু ক্যালকুলেশন পার্সেন্টেজের, যেমন ধরো কোনো একটা নাম্বার দিয়ে দিয়েছে, সেই নাম্বারের সার্টেন একটা পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে, বা কোনো একটা নাম্বার দিয়ে দিয়েছে, সেই নাম্বারটার সেই সার্টেন পার্সেন্টেজ
বৃদ্ধি হচ্ছে, তো কতটা বৃদ্ধি হচ্ছে বা বৃদ্ধি প্রাপ্ত নাম্বারটা কি সেটা আমরা ক্যালকুলেশন কিভাবে করব, তো একটু শুনবে মন দিয়ে। তো এখানে ফাঁকা জায়গা রয়েছে, আমি এখানেই বোঝানোর চেষ্টা করছি। ধরো তোমার কাছে একটা নাম্বার রয়েছে, নাম্বারটা হচ্ছে 500, একটা নাম্বার রয়েছে, নাম্বারটা হচ্ছে 500। আমি বললাম এই 500কে তুমি এই 500 তুমি 20% ক্যালকুলেট করো, ঠিক আছে? এই 500 20% ক্যালকুলেট করলে কত আসবে? লিখছি 500 20% কোশ্চেন মার্ক। 500 20% কত? তাহলে তোমাদের ক্যালকুলেশন কি হবে? এর মানে হচ্ছে গুণ, তোমরা জানো যে এর মানে হচ্ছে গুণ, তাহলে 500 ইন্টু 20%। আমরা যখন পার্সেন্টেজ সাইনটা তুলবো তখন আমি বলে দিয়েছি যে নাম্বারটার নিচে আসবে হচ্ছে 100, তাহলে উপরে যাবে 20, নিচে আসবে হচ্ছে 100। তো ক্যান্সেল আউট করে এটা কাটলে হবে 5, 5 আর 20 গুণ করলে হয়ে যাবে কত? 100। তাহলে 500 20% ক্যালকুলেট করলে পাওয়া যাবে কত? 100। এখন যদি আমি কোশ্চেন করতাম এইরকম যে 500কে 20% বৃদ্ধি করো, তো বৃদ্ধি কতটা হবে? তো এখানে আমি লিখছি যে বৃদ্ধি কতটা হবে, আর বৃদ্ধিপ্রাপ্ত নাম্বার, বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাটা কি হবে? তাহলে এখান থেকে দু ধরনের জিনিস আমরা বের করতে পারি। একটা হচ্ছে 500কে 20% বাড়ালে বৃদ্ধি কতটা হচ্ছে, আর বৃদ্ধিপ্রাপ্ত নাম্বারটা কি আসছে। তাহলে 500কে যদি 20% বৃদ্ধি করি তাহলে বৃদ্ধি কতটা হচ্ছে? 500 20% বৃদ্ধি হচ্ছে। 500 20% কত? 500 20% হচ্ছে 100, ঠিক আছে? এই যে ক্যালকুলেট করে আমরা বের করেছিলাম কত? 100। তাহলে বৃদ্ধি হচ্ছে 100, তাহলে বৃদ্ধিপ্রাপ্ত নাম্বারটা কি হবে? 500 ছিল, আরো 100 কি হলো? বৃদ্ধি হলো। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত নাম্বারটা হয়ে যাবে 500 প্লাস 100 মানে হচ্ছে 600। এই যে আনসারটা তোমরা বের করলে বৃদ্ধিপ্রাপ্ত নাম্বার 600, সেটাকে কিন্তু তোমরা এই ক্যালকুলেশনের মাধ্যমেও বের করতে পারো। 500 ইন্টু 20% বৃদ্ধি হচ্ছে মানে 100-র সাথে 20 যোগ করে 120 বাই 100 কাটাকুটি করলে তুমি ডিরেক্ট 600 পেয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন দু রকম ভাবে পেতে পারি আমরা। একটা হচ্ছে 500কে 20% বৃদ্ধি করলে আগে কতটা বৃদ্ধি হচ্ছে দেখে নাও, তারপর সেই বৃদ্ধি যতটা হচ্ছে সেটাই 500-র সাথে অ্যাড করে দাও, রেজাল্ট পেয়ে যাবে বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাটা কি ছিল। অথবা তুমি ডিরেক্ট ক্যালকুলেশন এটা করতে পারো যে 500-র 120% ক্যালকুলেট করলেই বৃদ্ধিপ্রাপ্ত নাম্বারটা তুমি পেয়ে যাবে। তো সিমিলারলি আমি যদি এখন কোশ্চেন করি যে 500-কে 10% হ্রাস করো, 500-কে 10% হ্রাস করলে এক হচ্ছে হ্রাস কতটা হলো, মানে নাম্বারটা কতটা কমলো সেটা বের করতে হতে পারে। মানে আমাদের ক্যালকুলেশন দু রকম ভাবেই জানতে হবে, কারণ প্রফিট লসে যখন আমরা ঢুকবো সেটা তো একটা পার্সেন্টেজ রিলেটেড টপিক। তো সেই ক্ষেত্রে কতটা প্রফিট হচ্ছে বা প্রফিট হওয়ার পর বিক্রয় মূল্য কত, তো সেই ক্যালকুলেশন গুলোর জন্য কিন্তু এই স্টেপগুলোর প্রয়োজন। তো এই স্টেপগুলো কিন্তু দরকার লাগবে। এবার নেক্সট হচ্ছে 2 নাম্বার, আমরা এটা বের করতে চাইছি হ্রাসপ্রাপ্ত নাম্বার, হ্রাসপ্রাপ্ত সংখ্যাটা কি। তাহলে দুটোর ক্যালকুলেশনে ফার্স্ট ক্যালকুলেশনটা কি হবে? 500-র 10% ক্যালকুলেট করলেই ফার্স্ট কোশ্চেনটার আনসার তুমি পাবে। 500-র 10% হচ্ছে 50। তাহলে 500-কে 10% হ্রাস করলে হ্রাস কতটা হবে? 50 কমবে, 50 কমবে। আমি নিচের দিকে আরো দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে 50 কমবে, 50 ইউনিট কমবে বা 50 কমবে। তাহলে হ্রাসপ্রাপ্ত সংখ্যাটা কি হবে? 500 থেকে 50 কমবে, তাহলে 450 হবে। অথবা অল্টারনেটিভ পদ্ধতি তোমরা এইভাবে করতে পারো, 500 ইন্টু 10% হ্রাস বলেছে, তাহলে 100 থেকে 10 কমিয়ে দেবো, 90/100 ক্যালকুলেট করো, তুমি ডিরেক্ট 450 পেয়ে যাবে। তো আশা করি এই পোর্শনটা তোমরা বুঝতে পেরেছো। এই পোর্শন বুঝতে পারা মানে হচ্ছে তুমি পার্সেন্টেজের মোটামুটি 50% জেনে গেছো, আপ টু ওই গ্রুপ সিডি লেভেলের জন্য আমি বলছি। তো যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসটা কিন্তু গ্রুপ সিডি লেভেলের ওপর। তো সেই লেভেলেরই তোমরা এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে। নেক্সট যে ভিডিওগুলো আমরা পার্সেন্টেজের আরো নিয়ে আসবো সেগুলো কিন্তু কম্বাইন্ড লেভেলের হবে, সেখানে কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন থাকবে, সেটা পরে আসবো। কিন্তু গ্রুপ সিডির জন্য যেটুকু দরকার তো সেটুকু শিখলে হচ্ছে এনা, পার্সেন্টেজের বেসিক আইডিয়াটা লাগবে। আর কিছু কোশ্চেন আনসার আমরা যখন সলভ করবো বিভিন্ন টাইপের যেগুলো পরীক্ষায় এসে থাকে, তো সেই কোশ্চেনগুলোকে সলভ করলে মোটামুটি তোমাদের একটা আইডিয়া বা ধারণা জন্মাবে। তো নেক্সট এবার আমি একটা তোমাদের ফর্মুলা বলবো, সেই ফর্মুলা একটু মন দিয়ে শুনবে। ধরো কোনো একটা নাম্বারকে আমি দুবার বাড়াবো, দুবার পার্সেন্টেজের মাধ্যমে বাড়াবো। ধরো কোনো একটা নাম্বার ছিল, ধরো নাম্বারটা 100 ছিল, নাম্বারটা ছিল হচ্ছে 100।
ঠিক আছে, এই 100কে প্রথমে আমি কি করলাম 20% বৃদ্ধি করলাম। একটা নাম্বার ছিল 100, সেই নাম্বারটাকে আমি কি করলাম প্রথমে 20% বৃদ্ধি করলাম। আমি দেখো ওপর দিকে অ্যারো দিয়েছি, ওপর দিকে অ্যারো দেওয়ার কথার অর্থ মানে আমি এটা বোঝাতে চাইছি আমি 20% কি করছি নাম্বারটাকে বৃদ্ধি করছি। তাহলে 100কে যদি আমরা 20% বৃদ্ধি করি তাহলে 100-র ভ্যালু 120 হয়ে যাবে, এটা প্রত্যেকেই জানো। এবার নেক্সট আমি যদি 120কে 30% বৃদ্ধি করি তাহলে তোমাদের ক্যালকুলেশন আবার আমি আগের স্লাইডে দেখিয়েছিলাম যে 500কে 20% বৃদ্ধি করলে ভ্যালু কি হবে, বৃদ্ধি কি হবে আর বৃদ্ধিপ্রাপ্ত নাম্বারটা কি হবে। তো সেই ক্ষেত্রে এখানে তুমি 120কে 30% বাড়াচ্ছ, তাহলে বৃদ্ধিপ্রাপ্ত নাম্বারটা কি হবে 120, বৃদ্ধিপ্রাপ্ত নাম্বারটা হবে 120 ইন্টু 30% বৃদ্ধি মানে 130/100 দিয়ে গুণ, তাহলে 120-র সাথে গুণ হবে কত 130/100। তাহলে ওপর থেকে দুটো শূন্য নিচ থেকে দুটো শূন্য ক্যান্সেল আউট হওয়ার পর ফাইনালি যে রেজাল্টটা আসছে 12 × 13 মানে হচ্ছে 156। ফাইনালি রেজাল্টটা আসছে কত 156। তো এবার আমাকে বলো যে ইনিশিয়ালি নাম্বারটা ছিল হচ্ছে 100 আর ফাইনাল নাম্বারটা পেলাম হচ্ছে 156, তো সেক্ষেত্রে নাম্বারটা কত পার্সেন্ট বৃদ্ধি হলো? ছিল 100 হয়ে গেল 156, নাম্বারটা কত পার্সেন্ট বৃদ্ধি হলো? আমরা দেখেই বলতে পারছি এখানে নাম্বারটা 56 বৃদ্ধি হয়েছে, কিন্তু যে 56 বৃদ্ধি হয়েছে এটা কার সাপেক্ষে 100-র সাপেক্ষে, 100 থেকে 56 বৃদ্ধি হয়েছে। যেহেতু 100 থেকে 56 বৃদ্ধি হয়েছে তাই আমরা ডিরেক্ট বলতে পারবো এটা 56% বৃদ্ধি ঘটেছে। কি বললাম বোঝা গেছে? যেহেতু 100 থেকে 56 বেড়েছে তাই আমরা ডিরেক্ট লিখতে পারবো এখানে 56% বৃদ্ধি হয়েছে। কিন্তু যদি এমন কেস হতো যে এই জায়গাটা মনে করো 100-র জায়গায় দিয়ে দিয়েছে হচ্ছে 250, ঠিক আছে, তো ফাইনালি আমরা পেয়েছি হচ্ছে ধরো 300 পেয়েছি। তাহলে আমি যদি কোশ্চেন করতাম এই যে 250 থেকে 300 কত পার্সেন্ট বৃদ্ধি হলো, তোমরা কিন্তু কখনো বলবে না যে 250 থেকে 300 50% বৃদ্ধি হয়েছে, এটা কিন্তু না। 250 থেকে 300 মানে 50 বৃদ্ধি ঘটেছে এটুকু বলতে পারি, কিন্তু 50% না। পার্সেন্টেজের ক্যালকুলেশন করতে গেলে দেখো তোমাদের আমি আগের স্লাইডে একদম ফার্স্ট স্লাইডে দেখিয়েছিলাম যে যখন আমরা কোনো নাম্বারের পার্সেন্টেজ ক্যালকুলেট করব তখন আমাদের কিন্তু একটা ফ্র্যাকশনের প্রয়োজন হয়, আর সেই ফ্র্যাকশনের সঙ্গে যখন আমরা 100 গুণ করব তখন হয় হচ্ছে পার্সেন্টেজ ভ্যালু। একবার তোমাদের দেখিয়ে দিই, দেখো এখানে এই যে পোর্শনটা, এই যে আমরা যখন পার্সেন্টেজ ক্যালকুলেট করছি তখন আমাদের কিসের প্রয়োজন হচ্ছে একটা ফ্র্যাকশনের প্রয়োজন হচ্ছে। সেই ফ্র্যাকশনের সঙ্গে যখন আমরা 100 গুণ করছি তবে আমরা গিয়ে পাচ্ছি তার পার্সেন্টেজ ভ্যালু। এখানে লেখাও আছে ফ্র্যাকশন থেকে তুমি যখন পার্সেন্টেজে কনভার্ট করবে তখন 100 দিয়ে কি করবে গুণ করবে। আর উল্টোটাও পার্সেন্টেজ থেকে যখন ফ্র্যাকশনে কনভার্ট করবো তাহলে এটাও আমি একটু নোট ডাউন করে নিই, যখন আমরা পার্সেন্টেজ থেকে যখন আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব তখন আমরা কি করব 100 দিয়ে একটা কি করছি ডিভাইড করছি, ঠিক আছে, 100 দিয়ে কি করছি ডিভাইড করছি। তো যখন আমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করব কি বলা হলো যে ফ্র্যাকশনের সাথে 100 গুণ করো, তাহলে আমাদের ওই পোর্শনে একটা ফ্র্যাকশন প্রয়োজন, এই পোর্শনে আমাদের একটা ফ্র্যাকশন প্রয়োজন। এবার ফ্র্যাকশনটা লিখবো কিভাবে? তোমরা আগে দেখো যে এটা কতটা বাড়ছে, বাড়ছে কত 50, কিন্তু 50% না। এই যে 50 বাড়লো সেটা কোথা থেকে বাড়লো, নিজেকে প্রশ্ন করো যে 50 বাড়লো সেটা কোথা থেকে বাড়লো, 250 থেকে বেড়েছে নাকি 300 থেকে বেড়েছে? তোমাদের প্রশ্নের আনসার তোমরা পেয়ে গেছো যে 50টা বেড়েছে হচ্ছে 250 থেকে, তাহলে নিচে লিখতে হয় হচ্ছে 250 আর তার সাথে গুণ করতে হয় একটা 100। তাহলে এটা হচ্ছে সেই ফ্র্যাকশন পার্টটা, আর সেই ফ্র্যাকশন পার্টের সঙ্গে যখন তুমি 100 গুণ করবে তবে গিয়ে তুমি পাবে হচ্ছে পার্সেন্টেজ ভ্যালু। তাহলে ছোট ছোট স্টেপগুলো যেন ভুল না হয়। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে 20% ইনক্রিজ হয়েছে। কিন্তু আরেকটা দেখো মজার বিষয়, আমি যদি উল্টোটা বলতাম মানে এই দিক থেকে যখন আমি এই দিকে আসছি তখন তো ভ্যালু কমছে। আমি যখন বলবো যে 300 থেকে নাম্বারটা 250 গিয়ে ঠেকলো তাহলে নাম্বারটা কত পার্সেন্ট কমলো। এবার তোমাদের কারোর মনে হতে পারে যে এই দিক থেকে এই দিকে যখন বৃদ্ধি হচ্ছে তখন তো 20% বৃদ্ধি হচ্ছে, তাহলে এই দিক থেকে এই দিকে যখন হ্রাস হবে 300 ছিল 250 হলো, এই দিক থেকে যখন এই দিকে হ্রাস হবে তখন হয়তো 20%ই হ্রাস হবে, কিন্তু তা না। তোমরা ক্যালকুলেট করে দেখো একবার, এখান থেকে এদিকে যে নাম্বারটা কমছে কতটা কমছে, এই বলবে 50 কমছে। তারপর নিজেকে প্রশ্ন করবে কি যে 50 যে কমছে সেটা কোথা থেকে কমছে, 250 থেকে 50 কমছে নাকি 300 থেকে 50 কমছে? তো 300 থেকে 50 কমছে, তো নিচে লিখতে হবে কত 300, তার সাথে গুণ হবে হচ্ছে 100।
তাহলে এটা কাটলাম, নিচে 3 হলো, 100কে 50কে 3 দিয়ে ভাগ করবে, দেখবে তুমি রেজাল্ট পেয়ে গেছো 16.23%। 50কে 3 দিয়ে ভাগ করে দেখো, আসবে হচ্ছে 16.67 বা 16.23%। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে একটা জিনিস তোমরা এখান থেকে শিখলে যে এই দিক থেকে যখন এই দিকে আমি ইনক্রিজ করছি তখন কিন্তু 20% ইনক্রিজ হচ্ছে, আর এই দিক থেকে যখন এই দিকে ডিক্রিজ করছি তখন কিন্তু 20% ডিক্রিজ হচ্ছে না। তাহলে একটা নাম্বার থেকে আর একটা নাম্বার যখন 10% ইনক্রিজ, তখন আমি কিন্তু এক্সট্রা করে বলতে পারবো না যে ফার্স্ট নাম্বারটা ছিল সেকেন্ড নাম্বারের থেকে 10% ডিক্রিজ হয়ে গেছে, এটা কিন্তু এক্সট্রা করে বলতে পারা যাবে না, সেটাকে আমার আলাদা করে ক্যালকুলেট করে নিতে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট এবার আমরা যেটা শিখবো বলছিলাম, যে ফর্মুলাটা শিখবো বলছিলাম, ফর্মুলাটা আমরা ইউজ করি হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জের ক্ষেত্রে। এই সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জটা কি? সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ মানে হচ্ছে পরপর পার্সেন্টেজের বৃদ্ধি হ্রাস ঘটবে, মানে পরপর পার্সেন্টেজের বৃদ্ধি হতে পারে, হ্রাসও হতে পারে, পার্সেন্টেজ চেঞ্জ হবে। এবার দুবার বৃদ্ধি হতে পারে, দুবার হ্রাসও হতে পারে, একবার বৃদ্ধি একবার হ্রাসও হতে পারে। তো যদি এইরকম টাইপের তুমি কোশ্চেন দেখো বা মানে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জের উপর, তখন আমরা এই একটা ফর্মুলা পুরো পার্সেন্টেজ আমরা ইউজ করব, যে জায়গায় কাজে লাগবে অবশ্যই, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই একটা ফর্মুলা রয়েছে। এই ফর্মুলাটা দিয়ে আমরা কিছু কিছু কোশ্চেন সলভ করবো। তো ফর্মুলাটা তোমাদের আমি একটু চিনিয়ে রাখলাম, দেখে নাও ফর্মুলাটা কি বলছে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। যেমন এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন হচ্ছে এইটা। এখানে কি বলা হয়েছিল, যে একটা নাম্বার ছিল 100, তাকে প্রথমে আমি 20% বাড়িয়েছি, তারপর আমি আবার তাকে 30% বাড়িয়েছি। এই পোর্শনটাকে আমরা বলি সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। কারণ দেখো সাকসেসিভ মানে কি, পরপর পরপর দেখো পার্সেন্টেজ দুবার কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। তো তার যে রেজাল্ট এসেছে, তার রেজাল্ট কত এসেছে, 56% বৃদ্ধি। তো আমরা এইভাবে সিস্টেমেটিক ওয়েতে ম্যানুয়ালি করে দেখেছিলাম 56% বৃদ্ধি। তোমরা 100 ধরে নিয়ে কাজ করেছিলে, কেউ যদি 100-র জায়গায় 200 ধরেও কাজ করতে, তার ক্ষেত্রে এই রেজাল্টটা কিন্তু চেঞ্জ হতো না, 56% বৃদ্ধিই হতো। কেউ যদি 100-র জায়গায় 300 নিয়ে কাজ করতে বা র্যান্ডাম কোনো নাম্বার এক্স ধরেও যদি কাজ করতে, তাহলে কিন্তু 20% আর 30% বৃদ্ধির ফলে ফাইনাল নাম্বারটা কিন্তু 56% বৃদ্ধি হতো। এমন তোমরা ভেবো না যেখানে স্যার 100 ধরেছেন বলে এটা 56% এসছে, এটা অন্য কিছু ধরো, তাহলে হয়তো এটা অন্য কোনো আনসার চলে আসবে, তা না। এখানে তুমি যাই নাম্বার ধরবে, এই দুটো পার্সেন্টেজের বৃদ্ধির ফলে কিন্তু ফাইনাল রেজাল্ট 56% বৃদ্ধি হবে। তো এই পোর্শনটা আমরা এই ফর্মুলা ইউজ করেও করতে পারি। তো ফর্মুলা কি বলা হচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এখানে ভ্যারিয়েবল আছে দুটো, এক্স আর ওয়াই। আমরা এক্স এর জায়গায় লিখে দেবো প্লাস 20। কেন প্লাস 20? কারণ 20% ইনক্রিজ হচ্ছে বলে। তাহলে এক্স এর জায়গায় লিখবো প্লাস 20, ওয়াই এর জায়গায় কি লিখবো, 30% ইনক্রিজ মানে প্লাস 30। তারপর এক্স ও পজিটিভ, ওয়াই ও পজিটিভ, পজিটিভ 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 সাইনই থাকবে, 20 ইন্টু 30 ডিভাইডেড বাই 100। এবার এটাকে ক্যালকুলেট করে দেখো, 20 আর 30 অ্যাড করলে হয় কত, 50। 50-র সাথে আরো কত, 6 আরো অ্যাড হচ্ছে, তো ফাইনালি আমরা কি পাচ্ছি, 56, মানে 56% কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। তো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। তো সেম জিনিস আমরা একটু দেখে নিই এই ফর্মুলার আরো একটা অ্যাপ্লিকেশন। ধরো কোন একটা নাম্বারকে প্রথমে আমি 20% হ্রাস করলাম, 20% প্রথমে আমি কি করলাম, হ্রাস করলাম, তারপরে গিয়ে আমি 30% তাকে বাড়িয়ে দিলাম, তাহলে কত পার্সেন্টেজ চেঞ্জ হবে। ধরো এরকম দিয়েছে, কোন একটা নাম্বারকে প্রথমে আমি কি করলাম, 20% কমিয়ে দিলাম, তারপর আমি কি করলাম, 30% বাড়িয়ে দিলাম। তো ফাইনালি নাম্বারটায় কত পার্সেন্টেজ চেঞ্জ আসবে। চেঞ্জ আসবে মানে নাম্বারটা কমতেও পারে, বাড়তেও পারে, আবার একই থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাকে দেখতে হবে এই ফর্মুলা ইউজ করে কি রেজাল্ট আসে। তো এক্স এর জায়গায় কি বসানো হবে, 20% হ্রাস হচ্ছে বলে এক্স এর জায়গায় আমরা বসাবো যে -20। এক্স এর জায়গায় কিন্তু আমরা 20 বসাবো না। আচ্ছা ফর্মুলা কিন্তু একটাই, একটু বলে রাখি, ফর্মুলা একটাই। তোমরা অনেক জায়গায় এটার জন্য ফর্মুলা বিভিন্ন রকম পেয়ে যাবে, প্লাস মাইনাস চেঞ্জ করে করে, তো দরকার নেই। ফর্মুলা একটাই মনে রাখবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। আমরা বৃদ্ধি হ্রাস দেখে এই সাইন গুলোকে চেঞ্জ করবো, সেই সাইন চেঞ্জের ব্যাপারটা আমি তোমাদের এই জায়গায় বুঝিয়ে দিচ্ছি। 20% ঘটেছে হ্রাস, তার মানে এক্স এর জায়গায় লিখবো আমরা -20, এক্স এর জায়গায় লিখবো কত, -20। তারপর কি বলেছে, 30% বৃদ্ধি, ওয়াই এর জায়গায় লিখবো হচ্ছে +30। ওকে, তারপর এক্স হচ্ছে নেগেটিভ, কেন নেগেটিভ, কারণ এক্স তো হ্রাস করিয়েছে আর ওয়াই কি করিয়েছে, বৃদ্ধি করিয়েছে। তাহলে একটা নেগেটিভ একটা পজিটিভ, মাইনাস প্লাস, মাইনাস প্লাসে, প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে হয় মাইনাস। তাহলে এই যে সাইনটা এখানে আসবে, সেই সাইনটা মাইনাস আসবে। তাহলে -20 × 30 / 100।
তাহলে ক্যালকুলেট করলে কত আসছে, -20 + 30 মানে +10, আরো নেগেটিভে তুমি কত পাচ্ছ, 6 পাচ্ছ। তাহলে তুমি পেলে পজিটিভে 4, পজিটিভে 4 মানে তুমি কি বলবে, এখানে 4% ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, 4% কি হয়েছে, বৃদ্ধি হয়েছে। তো সিমিলারলি আমি যদি এখন তোমাদের প্রশ্ন করতাম যে প্রথমে তুমি নাম্বারটাকে 20% হ্রাস করো, তারপরে তোমরা নাম্বারটাকে আবার 30% হ্রাস করো, তাহলে ফাইনালি নাম্বারটা কত পার্সেন্ট কমবে। তো আমরা সেম ফর্মুলা ইউজ করব। তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও যে এটার আনসারটা কি আসবে। প্রথমে আমি 20% হ্রাস করলাম, তারপর আমরা 30% হ্রাস করলাম। তোমরা কমেন্ট সেকশনে জানিও যে এখান থেকে এটার রেজাল্টটা কি আসবে। ঠিক আছে, কোশ্চেন মার্ক। আচ্ছা, এবার আমরা আর একটা ছোট জিনিস দেখে নিই। যেমন এখানে আমরা এই ফর্মুলাটা শিখলাম x + y + xy/100। এই ফর্মুলা ছাড়াও আমরা এই জিনিসটাকে আরো একটা অল্টারনেটিভ পদ্ধতিতে সলভ করতে পারি। সেই অল্টারনেটিভ পদ্ধতিটা কি, দেখো প্রথমে তোমাকে বলা হয়েছিল একটা নাম্বারকে তুমি 20% বৃদ্ধি করো, তারপর তুমি 30% বৃদ্ধি করো। তাহলে আমি এখানে করে দেখাচ্ছি। আচ্ছা চলো এইটা বাদ দাও, আমি এইখানে করে দেখাচ্ছি। এইটাই দেখো, এখানে তার রেজাল্ট এসছে কত, 4% ইনক্রিজ। তো এই পোর্শনটা আমি করে দেখাচ্ছি অল্টারনেটিভ পদ্ধতিটা। প্রথমে কি করা হয়েছে, 20% হ্রাস করা হয়েছে। 20% হ্রাস মানে হচ্ছে তুমি লিখবে একটা ফ্র্যাকশন, যে ফ্র্যাকশনের লবে থাকবে ছোট ভ্যালু, হরে থাকবে বড় ভ্যালু। মানে 20% হ্রাস মানে আমরা কি বুঝি, 80/100। 20% হ্রাস মানে আমরা কি বলি, 80/100। 100 থেকে 20 বিয়োগ করে উপরে আসে, নিচে হচ্ছে 100, তারপর গুণের সাইন দেবে। তারপর কি আছে, 30% বৃদ্ধি। 30% বৃদ্ধি মানে তোমরা কি লিখবে, 130/100 লিখে এবার তোমরা কাটাকুটি করতে থাকবে। তো ওপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য কাটার পর ওপরে দেখো 8-13 আসছে কত, 104, আর নিচে আছে কত, 100। তাহলে 100 থেকে 104 এটা কি হয়েছে, বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, বৃদ্ধি কতটা হয়েছে, 4 বৃদ্ধি হয়েছে। আর বৃদ্ধি কেন আমি বুঝলাম, কারণ লবে আছে বড় নাম্বার, লবে আছে হরের চাইতে বড় নাম্বার, তাই আমরা এই ফ্র্যাকশনটা দেখে বুঝবো কি হয়েছে, বৃদ্ধি হয়েছে। যেমন দেখো এখানে 130/100 লবে আছে বড় নাম্বার, আমরা এই ফ্র্যাকশনটা দেখে কি বুঝবো, এখানে বৃদ্ধি হয়েছে। এই ফ্র্যাকশনটা দেখে কি বুঝবো, এখানে কি হয়েছে, হ্রাস হয়েছিল। লবে কি আছে, ছোট নাম্বার আছে, হরে বড় নাম্বার। তাহলে এই ফ্র্যাকশনটা দেখে আমরা কি বুঝবো, এই ফ্র্যাকশনটা দেখে আমরা বুঝবো হচ্ছে যে পার্সেন্টেজ কি হচ্ছে, বৃদ্ধি হয়েছে। এবার কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে, 100 থেকে কতটা বেড়েছে, 100 থেকে ওপরের নাম্বারটা 4 বেড়েছে। তাহলে এখানকার ক্যালকুলেশনটা এমন হবে, 100 থেকে ওপরে নাম্বারটা বেড়েছে কত, 4, আর কত পার্সেন্ট বেড়েছে তার জন্য তো একটা 100 মাল্টিপ্লাই তোমাকে করতেই হবে। কারণ পার্সেন্টেজ ক্যালকুলেট করতে গেলে তোমাদের কি চাই, বলা হয়েছিল একটা ফ্র্যাকশন চাই। সেই ফ্র্যাকশনের সঙ্গে আমরা 100 গুণ করব, তবে কি আমরা আনসার পাবো। তাহলে এই 100-র সাথে 100 গেল কেটে, তাহলে পেয়ে গেলাম হচ্ছে 4%। 4% কি হচ্ছে, বৃদ্ধি হয়েছে। কেন, কারণ আমরা এই ফ্র্যাকশনটা থেকে আগেই ডিসাইড করে নিয়েছিলাম যে ফ্র্যাকশনটা মানে হচ্ছে বৃদ্ধি। তাহলে 4% বৃদ্ধি হয়েছে। আশা করি জিনিসটা ক্লিয়ার। দেখো এখানে 4% বৃদ্ধি হয়েছে। তোমরা এই পদ্ধতিতে তোমরা এটাও সলভ করতে পারো, এটাও সলভ করতে পারো। ঠিক আছে। আচ্ছা, আর একটা জায়গায় এই ফর্মুলাটা ইউজ হয়, একটা তো ইউজেজ তোমাদের দেখালাম যে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জের ক্ষেত্রে, আর একটা জায়গায় ইউজ হয় সেটা হচ্ছে যে গুণের সম্পর্ক থাকলে, প্রোডাক্ট রুল বলি সেটাকে। দেখবে কিছু প্রশ্ন থাকবে, ধরো এরকম একটা আয়তক্ষেত্র আছে, সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে তুমি 20% বাড়িয়ে দিয়েছো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একটা আয়তক্ষেত্র আছে ভাবো, সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে তুমি 20% বৃদ্ধি করেছো, আর প্রস্থটাকে তুমি 30% বৃদ্ধি করেছো, দুটাকেই বৃদ্ধি করেছো। তাহলে এর এরিয়া, এরিয়া মানে কি, ক্ষেত্রফল। এরিয়া বের করা ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই দৈর্ঘ্য আর প্রস্থের মাঝে কি সাইন আছে, গুণের সাইন আছে। তো সেক্ষেত্রে এরিয়াটা কত পার্সেন্ট বাড়বে সেটা বুঝবার জন্য কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করব, x + y + xy/100। তো দুটোই যেহেতু বৃদ্ধি হয়েছে 20 আর 30, আমরা তার রেজাল্টটা আগে থেকে বের করে রেখেছিলাম 56%, তাহলে তার এরিয়া 56% বৃদ্ধি পাবে। এরিয়া 56% কি হবে, বৃদ্ধি পাবে। তো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে তোমার। তো দেখলাম প্রোডাক্ট রুলের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাকে আবার ইউজ করতে পারি। তো দুটো জায়গায় এই ফর্মুলাটা ইউজ করা যায়। একটা হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জের ক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি, বা এই ফর্মুলাটার অল্টারনেটিভ পদ্ধতিও তোমাদের আমি দেখিয়ে দিলাম। অথবা এই ফর্মুলাটা আর কোন জায়গায় ইউজ করা যায়, যে জায়গায় প্রোডাক্টের সম্পর্ক থাকবে, গুণের সম্পর্ক থাকবে। যেমন আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, পার্সেন্টেজে ভীষণভাবে ইউজ হয়, সেটা হচ্ছে যে খরচ সমান দাম ইনটু ব্যবহার। তো এই জায়গাও কিন্তু আমরা এই ফর্মুলার ইউজেজ দেখব। ঠিক আছে, তো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা ধীরে ধীরে কোশ্চেনে মুভ করব। দেখো
প্রথম যে প্রশ্নটা দেওয়া হয়েছে একটা ইলেকশন বেসড কোশ্চেন। তো এই ধরনের প্রশ্ন তোমরা কিন্তু এক্সামে দেখতে পাবে, একটা ইলেকশন বেসড কোশ্চেন আছে। বলছে একটা নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী মোট বৈধ ভোট মানে হচ্ছে ভ্যালিড ভোট, যে ভোটগুলো ভ্যালিড সেই ভোটের 64% পেয়ে 1260 ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। ব্যবধানে জয়ী হয়েছে কথার মানে হচ্ছে যে উইনার সে লুজারকে পরাজিত করেছে এত ভোটে, মানে দুজনের ভোটের যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা হচ্ছে 1260 ভোটে। যদি মোট ভোটের 10% ভোট বাতিল হয়, মোট যতজন ভোটার ছিল যারা ভোট দিয়েছে তার মধ্যে 10% ভোট কি হয়ে গেছিল, ইনভ্যালিড হয়ে গিয়েছিল। তাহলে 10% যদি ইনভ্যালিড হয় তাহলে নিশ্চয়ই তোমরা জানো যে এখানে 90% ভ্যালিড ভোট আছে। তো 90% ভ্যালিড ভোটের মধ্যে থেকে যে উইনার সে কিন্তু 64% পেয়েছে, যে উইনার সে ভ্যালিড ভোটগুলোর 64% পেয়েছে। তাহলে যে লুজার সে কিন্তু ভ্যালিড ভোটগুলোর 36% পেয়েছে। তাহলে একজন যদি 64% পায় তাহলে অন্যজন কত পার্সেন্ট পাবে, অন্যজন 36% পাবে। তাহলে সিস্টেমটা এইরকম, আমি তোমাদের একটা ট্রি ডায়াগ্রাম করে দেখাচ্ছি। বলছে যে টোটাল যতজন ভোটার ছিল, ধরো টোটাল 100 জন ভোটার ছিল বা 100x জন ভোটার ছিল, বা চলো আমরা 100%ই ধরে নিই, টোটাল ছিল যে 100% ভোটার। তো এইভাবে তোমরা কিন্তু ধরতে পারো, কেউ 100 ধরতে পারো, কেউ 100% ধরতে পারো, কেউ 100x ধরতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল যতজন ভোটার রয়েছে, মানে ভোটার তালিকায় মনে করো 100% ভোটার রয়েছে, তার মধ্যে তো 10% ভোট কি হয়েছে, সবাই ভোট দিয়েছে, 10% ভোট কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। তাহলে এখান থেকে 10% হয়ে গেছে কি, বাতিল। তাহলে 10% যদি বাতিল হয়ে যায় তাহলে বাকি যে 90% পড়ে আছে সেই ভোটটাকে আমরা কি বলবো, সেই ভোটটা হচ্ছে ভ্যালিড ভোট, মানে গ্রাহ্য ভোট। সেই ভোটটা হচ্ছে গ্রাহ্য ভোট। আশা করি জিনিসটা ক্লিয়ার। এবার যে উইনার সে এই গ্রাহ্য ভোট থেকে 64% পেয়েছে, 64% পেয়েছে যে উইনার, ডাব্লিউ লিখলাম, যে উইনার সে 64% পেয়েছে। তাহলে অন্যজন কত পার্সেন্ট পাবে, যে লুজার সে কত পার্সেন্ট পাবে। এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এখানে 90 লেখা আছে, 90 থেকে 64 মাইনাস করে দিই, 64 মাইনাস করলে ওখানে আমরা 26 লিখে দিই। কিন্তু এই ধারণাটা হচ্ছে ভুল। একটা যখন ট্রি ডায়াগ্রাম তোমরা করছো, যে জায়গা থেকে ব্রাঞ্চটা ভাগ হবে সেই জায়গাটাকে মনে মনে আবার তোমাকে 100% ভাবতে হবে। মানে এই পোর্শনটা আবার হচ্ছে তোমার কাছে 100%। যখন তুমি আরেকটা ব্রাঞ্চ করছো, এখান থেকে যখন তুমি আবার তুমি 3টে পার্ট বা 4টে পার্ট বা 2টো পার্টে ভাগ করছো, তখন এই পোর্শনটাকে মনে মনে আবার তোমাকে ভাবতে হবে যে 100%। পার্সেন্টেজের ক্ষেত্রে যদি আমরা এইগুলোকে নাম্বার দিয়ে সেট করতাম, নাম্বার দিয়ে সেট মানে এটা হচ্ছে 100 জন, এটা 90 জন, এটা 10 জন, তখন আমাকে কিন্তু এই 90 জনের 64% কত দেখে সেইটা 90 থেকে বিয়োগ করে এখানে লিখতে হতো। কিন্তু এটা তো আমি নাম্বার দিয়ে করছি না, পেছনে পার্সেন্টেজ সাইন দিয়ে রেখেছি। তাহলে মনে রাখবে, পেছনে যদি পার্সেন্টেজ সাইন দেওয়া থাকে তাহলে যে পোর্শন থেকে ব্রাঞ্চ ভাগ হচ্ছে সেই পোর্শনটাকে মনে মনে আবার তোমরা ভাববে কি 100%। তাহলে এটা যদি 100% হয় তাহলে তার থেকে 64% এদিকে এলো, তাহলে বাকি 36% ওদিকে গেল, 36% চলে গেল হচ্ছে ওইদিকে। যে লুজার ক্যান্ডিডেট সে টোটাল গ্রাহ্য ভোটে 36% ভোট পেয়েছে। তা আশা করি এই জিনিসটা ক্লিয়ার। আমি একটু ধীরে ধীরেই করাচ্ছি, কোনো রকম প্রবলেম হলে তোমরা কমেন্ট করো। এখানে পেয়েছে কত, 36। আচ্ছা, তাহলে এখানে ডিফারেন্সটা কত পার্সেন্ট এলো, ডিফারেন্সটা মাইনাস করে দেখো কত আসছে এখান থেকে, 4, 8, 2, এটা কত 4, সরি এটা ভুল লিখছি, এটা হচ্ছে তোমার 2 না, এটা হবে হচ্ছে 8, 28% ডিফারেন্স এলো। এই যে ডিফারেন্সটা এলো সেটা কত ডিফারেন্স এলো, 28% ডিফারেন্স এলো। এবার এখানে দেখো প্রশ্নের মধ্যে লিখে দিয়েছে যে 1260টা ভোটের ডিফারেন্স এসছে, এদের দুজনকার মধ্যে যে ডিফারেন্স এসছে সেটা 1260টা ভোটের এসছে, ঠিক আছে। তাহলে আমি যদি এখান থেকে একটা ইকুয়েশন বানাতে পারি, ধরে নি মোট ভোটের সংখ্যা ছিল, মোট ভোটারের সংখ্যা ছিল এক্স জন। আগে একটু বুঝে নাও, এক্স জন, এক্স ছাড়াও করা যায়, কিন্তু এটা দিয়ে করলে একটা ডিরেক্ট ইকুয়েশনে তোমার কোশ্চেন মানে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাবে। তো এই পোর্শনটা আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য করলাম। যখন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে তখন কিন্তু এই সমস্ত ছবি কিন্তু আঁকতে লাগে না, জাস্ট একটা ছোট্ট ইকুয়েশন লিখবে, ইকুয়েশনটাকে সলভ করলে তুমি আনসার পেয়ে যাবে। এখানে মোট ভোটারের সংখ্যা এক্স জন, তাহলে এটা হচ্ছে এক্স জন। এবার এখান থেকে তুমি কোন দিকটায় আসবে, দেখো তোমাকে আগে ঢুকতে হবে কি গ্রাহ্য ভোট কতজন ছিল, তাহলে এক্স জনের 90%। তারপর সেখান থেকে ডিফারেন্সে ঢুকতে হবে, তাহলে এখান থেকে তুমি কি লিখবে 28%। মানে তোমাকে এরকম লিখতে হবে যে এক্স জন ছিল হচ্ছে টোটাল ভোটার,
তার 90% হচ্ছে গ্রাহ্য ভোট। গ্রাহ্য ভোটের মধ্যে একজন 64% পেলে, অন্যজন তাহলে 36% পেলো, তাহলে ডিফারেন্সটা 28%। তাহলে এইটার 28% সমান 1260। তাহলে এখান থেকে এক্স এর মান সলভ করে নাও, পেয়ে যাবে হচ্ছে আনসার। তাহলে এক্স এর মান তাহলে ক্যালকুলেট করলে আমরা এক কাজ করি, এখান থেকে যতটা কাটাকুটি করা যায় তাহলে কাটাকুটি করে নিই। 1260 ইন্টু দুটো 100 যাবে উপরে, 100 করে যাবে উপরে, আর নিচে আসবে একটা 90 আর একটা 28। এবার ক্যালকুলেট তোমরা করতে থাকো, 0-র সাথে 0 কাটো, 9 দিয়ে দেখো এটা পুরো কাটছে, 9 কে 9, 4 9 36, 14 আর 28 পুরোপুরি কাটবে, এটা হবে কত 2। এটা কেটে 50 করে দাও, তাহলে 50 ইন্টু 100 মানে 5000 হয়ে গেল, মানে অপশন সি হয়ে গেল হচ্ছে ফাইনাল আনসার। তো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। ফার্স্ট কোশ্চেন আমি একটু ধীরে সুস্থ করলাম। নেক্সট কোশ্চেনে মুভ করার আগে আরো একটা জিনিস দেখো, এখানে বিভিন্ন টাইপের কোশ্চেন রয়েছে, ঠিক আছে? তো একটা টাইপের কোশ্চেন আমি কিন্তু বেশি নিইনি, যেগুলো মোটামুটি পরীক্ষায় তোমরা দেখতে পাবে যেরকম টাইপের কোশ্চেন, তো সেরকম টাইপের কোশ্চেন কিন্তু আছে এখানে নেওয়া। সেকেন্ড কোশ্চেনটা বলা হয়েছে একটি সংখ্যার 25%-এর 20% হলো 50, তাহলে সংখ্যাটা কি ছিল? বলছে একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারটার 25%-এর 20%-এর ভ্যালু হচ্ছে কত 50, তাহলে সংখ্যাটা কত ছিল? তাহলে আমরা ধরে নিচ্ছি সংখ্যাটা এক্স ছিল, সংখ্যাটা ছিল হচ্ছে এক্স, তাহলে সেই নাম্বারটার 25% মানে কি পার্সেন্টেজ তুলে দিলেই নিচে আমরা কি লিখবো 100 লিখবো, সেটা আমরা একদম ফার্স্ট স্লাইডে দেখে নিয়েছিলাম। তাহলে এক্স এর 25%-এর আবার 20%-এর ভ্যালুটা হলো মানে ইকুয়াল, এই বলা হয়েছে এক্স এর 25%-এর 20% হলো কত 50, তাহলে এটা তোমাকে বলা হয়েছে। ইকুয়েশন ফরমেশন রেডি, নেক্সট আমরা এখান থেকে সলভ করে বেরিয়ে আসবো। তাহলে 0-র সাথে 0 ক্যান্সেল আউট করলাম, এখানে 50 আসছে আর ওদিকেও 50 আছে, তাহলে এই 50-এর সঙ্গে 50 গেল কেটে, তাহলে এক্স এর ভ্যালু কি হয়ে গেল, এখানে নিচে 1000 পড়ে রয়েছে, 1000টা ইকুয়াল টু ওপাশে যখন যাবে তখন গুণ হয়ে যাবে, তাহলে 1000 হয়ে গেল হচ্ছে এক্স এর ভ্যালু, মানে এখানেও অপশন সি হয়ে গেল রাইট। ঠিক আছে, অপশন সি হয়ে গেল রাইট। ছোট্ট কোশ্চেন, তো এইরকম লেভেলেরই তোমরা কোশ্চেন পাবে। নেক্সট 3 নাম্বার দেখো, বলছে যে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% যদি বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? এই কিছুক্ষণ আগে আমরা এক্সাম্পল দিচ্ছিলাম আয়তক্ষেত্রে, যে আয়তক্ষেত্রের একটা বাহু 20% বাড়লো, একটা বাহু 30% বাড়লো, ওভারঅল কত পার্সেন্ট বাড়লো, আমরা ফর্মুলা ইউজ করেছিলাম x + y + xy/100। এখানেও সেই একই কোশ্চেন, বলছে একটা বর্গক্ষেত্র আছে, একটা বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% করে বাড়াচ্ছ, তাহলে এই বাহুটাকেও তুমি কি করছো দেখো 20% বাড়াচ্ছ, আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুকে 20% বাড়ানো মানে কি তুমি দৈর্ঘ্যটাকেও 20% বাড়াচ্ছ, এই প্রস্থটাকেও তুমি কি করছো 20% বাড়াচ্ছ, তাহলে ক্ষেত্রফল কত শতাংশ চেঞ্জ হবে? ক্ষেত্রফল বের করার সূত্র কি? বাহু ইন্টু বাহু, বাহু স্কোয়ার ক্ষেত্রফল মানে। তাহলে দুটো বাহুর মধ্যে প্রোডাক্টের সম্পর্ক আছে, তাহলে আমরা এরিয়া কত পার্সেন্ট বাড়ছে সেটা দেখবার জন্য এই যে ফর্মুলা বললাম x + y + xy/100, সেই ফর্মুলা ইউজ করব। ফর্মুলা লিখছি আরো একবার, x + y + xy/100। x এর জায়গা তোমরা লিখবে কত 20, y এর জায়গায় লিখবে কত 20। এই 20টা কোথা থেকে পেলাম? যে দৈর্ঘ্য 20% বাড়ছে। এই 20টা কোথা থেকে পেলাম? যেহেতু প্রস্থও 20% বাড়ছে, কারণ এরিয়া মানে কি বাহু স্কোয়ার, a স্কোয়ার, এটাও a এটাও a ইন্টু a, দুটোর মধ্যে প্রোডাক্টের সম্পর্ক আছে, প্লাস 20 × 20/100। তো ক্যালকুলেট করো, 20 + 20 মানে কত 40, প্লাস আরো 4 মানে 44%। কি হলো? বৃদ্ধি হলো, যেহেতু পজিটিভ রেজাল্ট এসছে বলবে 44% বৃদ্ধি হয়েছে। এটা ছাড়াও তোমরা কিন্তু এইরকম ভাবে করতে পারো, মনে করো এই ফর্মুলা কেউ জানো না, আমাদের কিন্তু যখন আমরা পার্সেন্টেজ শিখেছিলাম ক্লাস 7/8-এ, তখন সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলার কনসেপ্ট আমাদের কিন্তু আসেনি, কম্পিটিটিভে এসে আমরা এই ফর্মুলাটা শিখছি। তো যদি আমরা এই সমস্ত ফর্মুলা না জেনেই এই কোশ্চেনটাকে সলভ করতাম, তাহলে কোশ্চেনটাকে কিভাবে সলভ করতে হতো সেটাও খুবই বেসিক আইডিয়া। একটা বর্গক্ষেত্র ছিল, আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয় সেম হয়, তো আমরা ধরে নিই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু ছিল 100 করে, এটাও 100 ছিল ওটাও 100 ছিল, সবকটাই 100 করে ছিল। এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% যদি বৃদ্ধি হয়, তাহলে এই ছিল 100 হয়ে গেল কত 20% বৃদ্ধির পর 120, তো এটাও 120।
এখন এটার এরিয়া কত, বাহু স্কোয়ার, বাহুর সাথে বাহু গুণ করবো। তোমরা চাইলে একটা করে জিরো এখান থেকে কাটতে পারো, ওদিক থেকে একটা জিরো কাটতে পারো, কাটার দরকার নেই। তো এটার সাথে এটা গুণ করলে আমরা পাবো যে 10,000, সেটা হচ্ছে এরিয়া। আর ওদিকে গুণ করলে কত পাবো, 144, তার পেছনে দুটো শূন্য। তাহলে এরিয়াটা দেখো বাড়ছে, ছিল 10,000 হয়ে গেল 14,400। তাহলে বৃদ্ধি কতটা হলো, 4400 বৃদ্ধি হয়েছে। কিন্তু 4400 যে বৃদ্ধি হয়েছে আমরা কি বলতে পারবো যে এখানে 4400% বৃদ্ধি হয়েছে? কখনোই না। 4400 বৃদ্ধি হয়েছে কার সাপেক্ষে, 10,000 থেকে। নিজেকে প্রশ্ন করবে যে কোথা থেকে বাড়লো 4400, অটোমেটিক্যালি মাথায় চলে আসবে যে 10,000 থেকে বেড়েছে, তার সাথে গুণ করতে হয় 100। তোমরা মনে রাখবে যখনই আমরা পার্সেন্টেজ বের করতে চাইবো তখনই আমাদের কি বানাতে হবে, একটা ভগ্নাংশ বানাতে হবে, তার সাথে 100 গুণ করতে হবে, তবে গিয়ে আমরা পাবো হচ্ছে পার্সেন্টেজ ভ্যালু। তাহলে সব কাটাকুটি করার পর আমরা ফাইনালি পেলাম 44%। 44% কি হলো, বৃদ্ধি হলো। সেটা আমরা ছবিতেই দেখতে পাচ্ছি বৃদ্ধি হয়েছে, হ্রাস হয়। তো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমরা মুভ করবো নেক্সট কোশ্চেনে। একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায় যদি শহরের বর্তমান জনসংখ্যা 16, আচ্ছা এটা কত, 1,60,000 হয়, তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? 2 বছর পর জনসংখ্যা তো আরো বৃদ্ধি পাবে, 5% করে দুবার বৃদ্ধি পাবে। বর্তমানে জনসংখ্যা দিয়ে দিয়েছে হচ্ছে 1,60,000, তো 2 বছর পর কত হবে? দেখো ফার্স্ট ইয়ারে জনসংখ্যা 5% বাড়বে, তার ক্যালকুলেশন কেমন হবে? বর্তমানে জনসংখ্যা হচ্ছে 1,60,000, ওকে 1,60,000। নেক্সট পরের বছর কি হবে, এটার সাথে গুণ হবে, 5% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেই আমার বৃদ্ধিপ্রাপ্ত নাম্বারটা চাই। তো বৃদ্ধিপ্রাপ্ত নাম্বারটা বের করবার জন্য কি লেখা হবে, 105/100। আর তুমি যদি শুধু 5/100 লিখতে, তাহলে কতটা বৃদ্ধি হচ্ছে, জনসংখ্যা কতটা বৃদ্ধি হচ্ছে সেই বৃদ্ধিটুকু পেতে। আর আমার চাই বৃদ্ধিপ্রাপ্ত নাম্বারটা, তাহলে 105/100 দিয়ে গুণ করা হলো। নেক্সট আরো একটা বছর, তাহলে এটা হলো ফার্স্ট ইয়ারের ক্যালকুলেশন। তো ফার্স্ট ইয়ারে যত পেলাম তার সাথে আরো একবার 5% বৃদ্ধি হয়েছে, তার মানে আবার আমার বৃদ্ধিপ্রাপ্ত নাম্বারটা থাকবে, তাহলে আরো একবার 105/100 দিয়ে গুণ। এটা ক্যালকুলেট করে ফাইনালি আমরা আনসারটা লিখব। তাহলে 4টে করে শূন্য ওপর থেকে আর নিচ থেকে কাটছে, 105 আর 105-এর গুণফল, তার সাথে 16 গুণ করতে হবে। তাহলে 105 আর 105 মানে কি, 105-এর স্কোয়ার। 105-এর স্কোয়ার দেখবে তোমাদের যখন আমি স্কোয়ার করা শিখিয়েছিলাম, সেক্ষেত্রে লাস্ট ডিজিট যখন 5 থাকে সেই নাম্বারের স্কোয়ার কি করে তাড়াতাড়ি করতে হয় সেটাও আমি দেখিয়েছিলাম, তো সেটা অ্যাপ্লাই করে দাও। তাহলে কত আসছে এখানে, 105 × 105 মানে হচ্ছে লাস্টে 25, আর সামনে কত বসে আছে 10, 10-এর পরের সংখ্যা কি 11, 10 আর 11 গুণ করে দিয়ে 110, তাহলে এটার সাথে আরো কি গুণ হবে, 16 গুণ হবে। তাহলে 16 গুণ করে দাও, 5-16 কত 80, 16 দুগুণে 32 আর 8-এ হচ্ছে 40, 4 16 176, 1764000, 1764000 অপশন এ তে রয়েছে। অপশন এ হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 5। একটি পরীক্ষায় একটি পরীক্ষায় 25% নাম্বার পেয়ে 40 নাম্বারের জন্য ফেল করেছে। বলছে যে 25% নাম্বার পেয়েছে, কিন্তু আর একটু বেশি পেলে ভালো হতো, কারণ সে 40 নাম্বারের জন্য কি হয়ে গেছে, ফেল করে গেছে। আর অন্য একজন পরীক্ষার্থী সে আবার 40% পেয়েছে, সে কি করেছে, পাস মার্ক থেকে 20 নম্বর বেশি পেয়ে গেছে, মানে যত নাম্বারে পাস হতো তার থেকে 20 নাম্বার বেশি পেয়ে গেছে, যেহেতু সে 40% পেয়েছে। তাহলে পরীক্ষার মোট নাম্বার কত, ফুল স্কোর কত, মানে পরীক্ষাটা কত নাম্বারের সেটা বার করতে হবে। তো দেখো এখানে কি করতে হয়, প্রথমে আমি আগে একটু ডিটেলসে করে দেখাচ্ছি, তারপর আমি এটার শর্টকাট পাশে দেখিয়ে দেবো। ঠিক আছে, একটু ডিটেলসে করে দেখাচ্ছি। পরীক্ষার মোট নাম্বার আমার জানা নেই কত, আমি ধরে নিচ্ছি পরীক্ষার মোট নাম্বার হচ্ছে 100, এক্স পিছনে বসিয়ে দিলাম। 100 শুধু ধরো না, 100-এর পেছনে এক্স ধরলে তোমার কিন্তু ক্যালকুলেশন করতে একটু সুবিধাই হবে, তোমার ভুলটা হবে না। ঠিক আছে, একটা করে এক্স পেছনে বসিয়ে দেবো, কোনো প্রবলেম থাকবে না। তো 100x হচ্ছে পরীক্ষার মোট নাম্বার। তো 100x এর 25% নাম্বার পেয়েছে, 100x এর 25% মানে কত, 25x। তুমি যদি 100 এর 25% ক্যালকুলেট করতে পারো, তাহলে 100x এর 25% করতে পারো। তাহলে 100x এর 25% কত, 25x, পেছনে একটা করে x বসিয়ে দিল। তাহলে 25x নাম্বার পাওয়ার পর সে কি দেখলো, যে সে 40 নম্বরের জন্য ফেল করে গেছে। তাহলে বলো তো পরীক্ষার পাস মার্কটা কি ছিল, 25x পেলে তো তার মানে পাস করা যায় না, আরো যদি 40 বেশি পায় তবে সে পাস করবে। তাহলে এটা যেটা লিখলাম সেটা কি লিখলাম জানো, এটা যেটা লিখলাম সেটা হচ্ছে পাস মার্ক লিখলাম, পাস মার্ক।
এটা যেটা লিখলাম সেটা লিখলাম কি পাস, মানে পাস করতে গেলে এত স্কোর করতে হবে। আর অন্য একজন পরীক্ষার্থী সে 100x এর 40% পেয়েছে, মানে 40x পেয়েছে। 40x পাওয়ার পর সে কি দেখছে যে 20 নাম্বার বেশি পেয়ে গেছে। তাহলে এখান থেকে যদি সে 20 নাম্বার কম পেত তাহলে সে একদম পাস মার্কে এসে ঠেকতো। তাহলে এটাও হচ্ছে পাসিং মার্ক বা পাস মার্ক। এবার কেউ ভাবতে পারো যে এখানে প্লাসই কেন হলো, এখানে মাইনাসই কেন হলো, উল্টোটাও তো হতে পারতো, এখানে মাইনাস এখানে প্লাস। তোমরা একটু প্রশ্নটার দিকে ভালো করে তাকাও যে 25x পাওয়ার পর কি হয়েছে, সে ফেল করে গেছে। কত নাম্বারের জন্য ফেল করে গেছে? 40 নাম্বারের জন্য ফেল করে গেছে। তাহলে আরো যদি 40 বেশি পেতো, এই যে বললাম বেশি পেতো, তবে সে কি পাস করতো। আমরা পাসিং মার্কটা বের করতে চাইছি বলে এখানে প্লাস লেখা হয়েছে, পাসিং মার্কটা বের করতে চাইছি বলে এখানে মাইনাস হয়েছে। তাহলে দুটোই পাসিং মার্ক, একটাই পরীক্ষা, তাহলে এই দুটো কি হবে? সেম হবে। তাহলে এই দুটো যদি সেম হয় তাহলে 25x প্লাস 40 ইকুয়াল টু 40x মাইনাস 20। তাহলে এক্স গুলোকে একদিকে পাঠাবো, 25x টাকে ওদিকে পাঠালে কত আসবে? 40x থেকে 25x মাইনাস হবে 15x, আর এই মাইনাস 20টা যখন এই দিকে শিফট হবে তখন 40 আর 20 অ্যাড হয়ে যাবে, 60 হয়ে যাবে। তাহলে 15x মানে যদি 60 হয় তাহলে x মানে কত? x মানে হয়ে যাবে 4। x এর মান যদি 4 হয় তাহলে মোট নাম্বার কত ছিল? 100x করেছিলাম আমরা, 100 ইন্টু 4 মানে কত? 400। খুবই সিম্পল হিসাব। দেখো এই জায়গায় যখন আমরা ইকুয়েশনটাকে রেডি করলাম, রেডি করার পর তোমরা একটা জিনিস দেখতে পেলে যে এখানে প্রশ্নের মধ্যে একটা 40% ছিল আর একটা 25% ছিল। এই 40% আর 25%-এর বিয়োগফলই হচ্ছে 15%, দেখো এখানে 15x এসছে। আর এই দুটো নাম্বার কি হয়ে গেছে? অ্যাড হয়ে গেছে। এই দুটো নাম্বার অ্যাড হয়ে গিয়ে দেখো 60 এসছে। একটা 40 আর একটা 20 অ্যাড হয়ে গিয়ে 60 এসছে। তাহলে আমরা যদি এরকম টাইপের প্রশ্ন দেখতে পাই তাহলে কি আমরা এরকম ভাবে ভাবতে পারি যে পার্সেন্টেজ মাইনাস করতে হয়, নাম্বার যোগ করতে হয়। তাহলে যখন এরকম টাইপের আমরা কোশ্চেন দেখবো তখন আমরা কি করবো? পার্সেন্টেজ মাইনাস করব আর নাম্বার আমরা কি করবো? অ্যাড করে দেবো। তাহলে আমরা লিখবো কি? পার্সেন্টেজ মাইনাস করে 15%, পাশে শর্টকাট দেখাচ্ছে 15% মানে নাম্বার যোগ 60। তাহলে 100% মানে কত? ব্যাস অঙ্ক শেষ। 60/15 ইন্টু 100। কিন্তু এইটা বোঝানোর আগে তোমরা আগে ডেসক্রিপটিভটা দেখলে বলে এটা তোমার বুঝতে কোনো রকম প্রবলেম হলো না। তাহলে এটা আনসার হয়ে গেল কত? 400। তাহলে 400 হচ্ছে ফুল স্কোর। ক্লিয়ার হয়েছে? তাহলে মনে রাখবে যে পার্সেন্টেজ কি হয়? মাইনাস হয়, আর নাম্বার যোগ হয়, ইকুয়াল করে আমরা লিখবো 15% মানে 60, 100% মানে কত? এটা হচ্ছে ফুল স্কোর, ফুল মার্কস FM। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাব। যদি এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি হয়, ফার্স্ট লাইন থেকে আমরা কি লিখতে পারছি? এর আয়টা হচ্ছে বি এর আয়ের চেয়ে, বি এর আয়ের থেকে, মানে বি এর আয়টাকে আমাকে ধরতে হবে কি 100। এর আয়টা 25% বেশি ছিল কার থেকে? বি এর থেকে। তাহলে বি যদি 100 হয় তাহলে এ হয়ে যাবে কত? 125। 25% কি ছিল? বেশি ছিল, 25% বেশি ছিল। প্রশ্নটা ঘুরিয়ে করা হয়েছে, তবে বি এর আয় এর আয়ের চেয়ে কত শতাংশ কম? বি এর আয় এর চেয়ে কত শতাংশ কম? এর থেকে বি কত পার্সেন্ট কম? আমরা কি বলতে পারবো? এদিক থেকে এদিকে 25% বেশি মানে এদিক থেকে এদিকে 25% কম। এক্সাম্পলই তোমাদের আমি দেখিয়ে দিয়েছি যে এদিক থেকে এদিকে যত পার্সেন্ট বৃদ্ধি হবে নিশ্চয়ই এদিক থেকে এদিকে তত পার্সেন্ট হ্রাস হবে না। তাহলে কত পার্সেন্ট হ্রাস হবে সেটা বের করতে আমরা কি করব? আগে দেখে নেবো এ থেকে বি কতটা কম। এ থেকে বি তো 25 কম দেখা যাচ্ছে, 25 কম, কিন্তু 25% না। আচ্ছা এই যে 25 কম, সেটা 100 থেকে 25 কম নাকি 125 থেকে 25 কম? তোমাদের আনসার তোমরা পেয়েছো যে 125 থেকে 25 কম। তাহলে নিচে আসবে কত? 125। তারপর গিয়ে গুণ হবে হচ্ছে 100। কেন? আমরা পার্সেন্টেজ বের করছি, একটা 100 তো গুণ করতেই হবে। তাহলে এটা কাটলাম, পেলাম 5, 100-কে 5 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাচ্ছ কত? 20%। 20% কম হবে, মানে অপশন এ হবে হচ্ছে রাইট আনসার। কিছুক্ষণের কোশ্চেন, ঠিক আছে? তো এইভাবে তোমরা জিনিসগুলোকে করতে পারো। আচ্ছা এইগুলোর কোনো রকম শর্টকাট তোমরা ভাবতে যেও না, এগুলো ছোটখাটো কোশ্চেন, এইগুলোর কোনো শর্টকাট লাগে না, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলছে একটি পণ্যের মূল্য 30% কমানো হয়, একটা দ্রব্যের দাম 30% কমে গেছে,
সেই পণ্যের বিক্রি কত শতাংশ বাড়াতে হবে যাতে আয় অপরিবর্তিত থাকে। ঠিক আছে, আয়টাকে অপরিবর্তিত রাখতে হবে, তাহলে বিক্রি কত শতাংশ বাড়াতে হবে। মূল্য কমে গেছে, দাম কমে গেছে, তাহলে এটাকে সলভ কিভাবে করবে একটু বলে দেখো। একটু ডিটেলসেই আমি করে দেখাচ্ছি, আগে আর পরে একটু ভালো করে বুঝবে, আগে আর পরে, তারপর শর্টে কিভাবে করবে আমি পাশে দেখিয়ে দেবো। বলছে একটি পণ্যের মূল্য 30% কমানো হয়। 30% কমানো হয় মানে পণ্যের যে দামটা, সেই দামটা আগে ছিল 100 টাকা পার কেজি, এখন 30% কমে গেল মানে 70 টাকা পার কেজি হয়ে গেছে। এরকম ভাবতে তো আমরা পারি যে আগে ছিল হচ্ছে দাম 100 টাকা করে, এখন দাম হয়ে গেছে 70 টাকা করে। দামের ঠিক নিচেই লিখবে হচ্ছে ব্যবহার, গুণ করার পর আমরা পাবো হচ্ছে খরচ বা আয়। এখানে আয় বলেছে, তাহলে আয়, যে বিক্রি করছে তার তো আয়ই হবে। ঠিক আছে, তাহলে দাম 100 থেকে হয়ে গেল কত, 70। আয়টাকে বলেছে অপরিবর্তিত রাখতে হবে। অপরিবর্তিত মানে হচ্ছে এই জায়গায় যে ভ্যালু আসবে, এই জায়গায় যেন সেই ভ্যালুই যেন আসে। দামের সঙ্গে ব্যবহারকে গুণ করলে আমরা পাচ্ছি কত, আয়। তাহলে ব্যবহারের ঘরে আমাকে বসাতে হবে কি জানো, এই জায়গায় 70 আর এই জায়গায় 100। কেন? কারণ দেখো 70 আর 100 এই দুটো নাম্বার গুণ করলে এখানে লেখা হবে, আর এই দুটো নাম্বার 100 আর 70 গুণ করে এখানে লেখা হবে। তাহলে দুটো গুণফল কি আসবে, একই আসবে। তখনই তো আমরা বলবো যে আয়টা কি রয়েছে, অপরিবর্তিত রয়েছে। তাহলে এখানে ব্যবহার দেখো তুমি বাড়িয়ে দিয়েছো, 70 আগে করতে, এখন করে দিয়েছো কত, 100 ব্যবহার। তাহলে 70 থেকে 100 কত পার্সেন্ট বাড়ছে? তোমাদের মনে হতে পারে যে 30% বাড়ছে, কিন্তু 30% না, ওভাবে আমরা দেখে বলতে পারি না। 70 থেকে 130 বাড়ছে এটুকু জানি, তারপর নিজেকে প্রশ্ন করবে 30 যে বাড়ছে কোথা থেকে বাড়ছে, 70 থেকে বাড়ছে। তাহলে নিচে 70 কিন্তু হলো কত, 100। তাহলে কাটাকুটি করো, তাহলে 0-র সাথে 0 কাটলো, 300/7, 300-কে 7 দিয়ে ভাগ করে দাও, 4-7 কত, 28, 20, 7 দুগুণে কত, 14, 6, তাহলে 42.6-7, 42.6-7% কি হলো, ব্যবহারটা বৃদ্ধি হলো। 42.6-7 মানে অপশন বি এরটা। আচ্ছা, সেম জিনিস আমরা আগের সিস্টেমটাতেও করেছিলাম, একবার তোমরা দেখো। দাম 30% কমানো হয়েছে, তাহলে 100 থেকে হয়ে গেছে কত, 100 থেকে হয়ে গেছে কত, 70। এদিকে কি হয়েছে, 30% কি হয়েছে, কমেছে। এইদিকে তাহলে কত পার্সেন্ট বেড়েছে সেটা দেখলেই তো আমরা এই কোশ্চেন আনসার পেয়ে যেতাম। তাহলে এত কিছু ভাবার তো দরকার ছিল না। তাহলে এইদিকে কমেছে 30%, এইদিকে কত পার্সেন্ট বেড়েছে সেটা দেখলেই কিন্তু আমরা এই কোশ্চেনের আনসারটা পেয়ে যেতাম। তাহলে এদিকে কত পার্সেন্ট বেড়েছে দেখো, তুমি বলবে 30 বেড়েছে, কিন্তু কোথা থেকে বেড়েছে, 70 থেকে বেড়েছে, ইন্টু গিয়ে 100, তুমি ফাইনালি আনসার পেয়ে যাবে 42.6-7 এত পার্সেন্ট। তাহলে অপশন বি হয়ে যাবে রাইট আনসার। তো তোমরা এইভাবে করতে পারো, ঠিক আছে। তো এইটা ওখানে কোশ্চেন, আমরা এত কিছু ডিটেলসে না গিয়ে আমরা করে দেখলাম একবার এইভাবে, কিন্তু করবো আমরা ওইভাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 8-এ যাচ্ছি। বলছে একটি পরীক্ষায় পাস নম্বর হলো 35%। একজন পরীক্ষার্থী 192 নম্বর পেয়ে 18 নম্বরের জন্য ফেল করে গেছে। আচ্ছা, তাহলে আমাকে একটা জিনিস বলো তো, 192 নাম্বার পেয়ে যদি 18 নম্বরের জন্য ফেল করে, তাহলে পরীক্ষার পাসিং মার্কটা 192 প্লাস 18 ছিল কিনা? 192 পেয়ে তো ফেল করেছে, আরো যদি 18 বেশি পেতো তাহলে সে কি করতো, পাস করতো। তাহলে পাসিং মার্ক হচ্ছে 192 প্লাস 18, তাহলে অ্যাড করে আসছে কত, 210। তাহলে 210 পেলে হচ্ছে পাস, 210 পেলে তবে পাস করবে। আবার এখানে প্রশ্নের মধ্যে বলে দিতে দেখো 35% পেলে পাস করবে, তাহলে যেটাই 35% সেটাই হচ্ছে 210, যেটাই 35% সেটাই হচ্ছে 210। তাহলে 100% মানে কত তুমি যদি বের করো, তাহলে কি পাবে, পরীক্ষার মোট নাম্বারটা পাবে। তাহলে 1% বের করতে কি করা হয়, 210-কে 35 দিয়ে ভাগ, আর 100% মানে বের করতে ইন্টু আরো 100। তো কেটে ফেলো এটা 7 দিয়ে, 7 দিয়ে হয় 5, 7 দিয়ে হয় 30, এটা কেটে কুটে হচ্ছে কত, 20। তাহলে ফাইনালি আনসার আমরা যেটা পেলাম সেটা পেলাম কত, 600। অপশন এ তে দেখতে পাচ্ছি 600 রয়েছে, অপশন এ হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। সিম্পল কোশ্চেন একটা।
চলে যাই পরেরটায়, কোশ্চেন নাম্বার 9। এই টাইপের কোশ্চেন একটা কিন্তু করানো হলো, একটি সংখ্যার 40%-এর 35% যদি 1050 হয় তাহলে সংখ্যাটা কি ছিল। তাহলে সংখ্যাটা ছিল এক্স, সেই সংখ্যাটার 40%-এর 35% হলো 1050। তাহলে নাম্বারটা কি, এক্স এর মান কি? তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, 1050 ইন্টু 100 ইন্টু 100। এইভাবে যদি ছোট ছোট ইকুয়েশন তৈরি করতে পারো তাহলে কিন্তু একটা বড় কোশ্চেনকে অ্যাটলিস্ট ইকুয়েশন যখন তৈরি করে দেখাবো বুঝতে পারবে। তো এইরকম ছোট ছোট ইকুয়েশন তৈরি করা যদি শিখে নিতে পারো তাহলে কোনো রকম প্রবলেম হবে না, আশা করি বুঝতে পারবো না। আর প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে যে জিনিসগুলো তোমরা আরো রেকটিফাই করবে আস্তে আস্তে ধীরে ধীরে। নেক্সট এবার কাটাকুটি করলে কত আসছে, এটা পুরোপুরি তোমার 3 দিয়ে কাটবে, এটা কাটবে তোমার 3 দিয়ে, মানে 30 হবে। এখানে একটা করে শূন্য কেটে দাও, 4 আর 100 কেটে 25 করে দাও, 25 ইন্টু 3 মানে 75, তার সাথে 100 গুণ হলে 7500। 7500 রয়েছে অপশন এ তে, অপশন এ হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। চলো নেক্সট কোশ্চেনে দেখা যাক, কোশ্চেন নাম্বার 10। আরো একবার ইলেকশন বেসড কোশ্চেন। তো এই ইলেকশন বেসড কোশ্চেনটাকে আমরা একটু একটা মিনিট, এখানে ঠিক আছে, এটা 2400 আছে, ওকে, এটা আছে কত, 2400। চলো এই জায়গাটা আছে কত, 2400। তো কি বলা হচ্ছে দেখো, বলছে একটা নির্বাচনে দুজন প্রার্থী রয়েছে, মোট ভোটের 20% ভোট অবৈধ বলে গণ্য করা হয়, বিজয়ী প্রার্থী মোট বৈধ ভোটের 60% পেয়ে 2400 ভোটের ব্যবধানে জয়ী হয়, মোট ভোটার সংখ্যা কি ছিল। তাহলে এই জিনিসটা আমরা কিন্তু ইন ডিটেলস একবার সলভ করে দেখেছিলাম, সেখানে আমরা একটা ট্রি ডায়াগ্রাম করে দেখিয়েছিলাম। তো কিন্তু আমি এখন সেই ট্রি ডায়াগ্রাম না করে এই কোশ্চেনটাকে ডিরেক্ট সলভ কিভাবে করতে হবে শুধু মাত্র সেইটুকু ইকুয়েশন লিখে কোশ্চেনটাকে সলভ করে বেরোবো। তো ধরে নেওয়া হোক মোট ভোটারের সংখ্যা ছিল হচ্ছে এক্স জন, বাতিল কত পার্সেন্ট হয়েছে, 20%, তাহলে ভ্যালিড কত পার্সেন্ট, 80%। যে বিজয়ী সে 60% পেয়েছে, তাহলে অপরজন 40% পাবে। 60 থেকে মানে 100 থেকে 60 মাইনাস করে 40% পাবে, তাহলে একজন যদি 60% আর একজন যদি 40% পায় তাদের মধ্যে গ্যাপটা কত পার্সেন্ট দাঁড়ালো, 20% দাঁড়ালো। তাহলে 20%, আমাকে গ্যাপটা নিয়ে কাজ করতে হবে, কারণ এই যে 2400 দেওয়া আছে সেটা কিন্তু যে বিজয়ী প্রার্থী সে পায়নি, বা যে লুজার ক্যান্ডিডেট সেও কিন্তু পায়নি, তাদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 2400, তাই এখানে ডিফারেন্সটাকে নিয়ে কাজ করা হচ্ছে, 20% ইকুয়াল টু হচ্ছে 2400। না, এটাকে এবার আমরা ফাইনালি সলভ করব। তাহলে দুটো করে শূন্য আমরা উপর নিচ কাটি, 8 আর 2400 কাটলে 3 আসতে 24, 300 হবে, আর এটা কেটে হবে কত, 150। তাহলে 150 আর 100 গুণ হয়ে যাবে, তাহলে এক্স এর মান হয়ে যাবে কত, 15000, মানে 15000। অপশন এ তে রয়েছে, 15000 হবে হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, এখানে কিন্তু আমরা সেই ট্রি ডায়াগ্রাম করলাম না, একবার আমি ডিটেলসে যখন বুঝিয়ে দিয়েছি, তো এই জিনিসটা বুঝতে আশা করি কোনো রকম তোমাদের প্রবলেম হলো না। কোশ্চেন নাম্বার 11 দেখে নাও। তো এখানে সিস্টেমটা এরকম বলছে, একটা পণ্যের দাম 10% কমানোর পর তার ব্যবহার কত শতাংশ বাড়াতে হবে যাতে মোট খরচে কোনো পরিবর্তন না হয়। এই টাইপের কোশ্চেন আমরা ঠিক দুটো স্লাইড আগেই একবার করে দেখেছি। তো সেক্ষেত্রে আমরা শর্টকাট যেটা ইউজ করেছিলাম সেই শর্টকাট আমরা এখানে ইউজ করব। 10% কমে গেল দাম, তার মানে 100 থেকে হয়ে গেল কত, 90। এদিকে কি হয়েছে, 10% কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে মোট খরচ যাতে অপরিবর্তিত থাকে, মানে কোনো পরিবর্তন যাতে না হয়, তার জন্য ব্যবহারকে কি করতে হবে, বাড়াতে হবে। এবার কত পার্সেন্ট বাড়াতে হবে তার জন্য ক্যালকুলেশন এদিকে হবে, যে 90 থেকে এটা কত পার্সেন্ট বাড়ছে দেখে নাও। আমরা বলবো 10 বাড়ছে। কোথা থেকে বাড়ছে নিজেকে প্রশ্ন করো, 90 থেকে বাড়ছে, ইন্টু 100। তাহলে কাটো ওপর নিচ, তাহলে 100-কে 9 দিয়ে ভাগ, 100-কে 9 দিয়ে ভাগ করলে কত হয়, 11 করে 99, 1 9, তাহলে 11 and 1/9%, মানে অপশন এ হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। অপশন এ হয়ে যাবে হচ্ছে কারেক্ট। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে তোমাদের। তো এই টাইপের কোশ্চেন যদি চলে আসে তাহলে তোমরা কিন্তু এইভাবেই জিনিসটাকে সলভ করে দিয়ে পরের কোশ্চেনে চলে যেতে পারবে। দেখো বলছে, এক কর্মচারীর বেতন প্রথমে 30% বৃদ্ধি করা হলো এবং তারপর 30% কমানো হলো, তার বেতনে কি পরিবর্তন হলো। তাহলে এই টাইপের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট কিন্তু আমরা আজকের ফার্স্ট স্লাইডেই দেখেছিলাম।
ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, কারণ এটা কি বোঝাচ্ছে, সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ বোঝাচ্ছে। বেতন প্রথমে কি হয়েছে 30% বৃদ্ধি হয়েছে, তারপর ওই বৃদ্ধিপ্রাপ্ত বেতনটা আবার 30% কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে একবার বৃদ্ধি একবার হ্রাস, আমরা সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জের জন্য যে ফর্মুলা, সেই ফর্মুলা ইউজ করবো, বা তোমরা চাইলে এই ফর্মুলাটার অল্টারনেটিভ ওয়েও ইউজ করতে পারতো, সেই ফ্র্যাকশন লিখে লিখে গুণ করা। এক্স এর জায়গায় কি লিখবো, 30% বৃদ্ধি মানে +30, ওয়াই এর জায়গায় কি লিখবো, 30% হ্রাস মানে -30, তারপর এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, প্লাসে মাইনাসে কি সাইন আসবে, মাইনাস সাইন আসবে, 30 × 30/100। তাহলে 30 আর 30 ক্যান্সেল হলো, এখানে এটা তো কেটে গেল, এটা -900/100 মানে -9। এবার নেগেটিভে 9 এসছে মানে আমরা কি বলবো, 9% হ্রাস হচ্ছে, 9% কি হবে, হ্রাস হবে, 9% হ্রাস, অপশন বি হবে রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে মুভ করি। কোশ্চেন নাম্বার 13, একটি পরীক্ষায় পাস নম্বর মোট নম্বরের 36%, তার মানে প্রশ্নের মধ্যে ফার্স্ট লাইনে বলছে যে 36% পেলে তোমরা পাস করবে। পরীক্ষায় পাস নাম্বারটা হচ্ছে মোট যা নাম্বার, মোট নাম্বার মানে ফুল স্কোর, তার 36% পেলে হচ্ছে পাস। এবার একজন পরীক্ষার্থী 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে 190 নম্বর পেয়ে পাস করা যায় না, আরো 35 পেতে হবে তবে গিয়ে সে পাস করবে। তাহলে 190 + 35 পেলে পাস, তাহলে 190 এর সঙ্গে 35 অ্যাড করে দাও, কত আসে, তাহলে 190 তার সঙ্গে 35 অ্যাড, তাহলে 225 পেলে তবে গিয়ে পাস করবে। তাহলে আমরা বলতে পারি তো যেটাই 36% সেটাই 225, তাহলে 36% ইকুইভ্যালেন্টই হচ্ছে 225। চেয়েছে কি, চেয়েছে হচ্ছে পরীক্ষার মোট নম্বর কত, পরীক্ষার মোট নাম্বার মানে 100%, তাহলে 100% ইকুইভ্যালেন্ট কত বের করতে হবে। তাহলে কি হবে, 225/36 × 100, ক্যালকুলেট করে নেওয়া যাক। এটা কাটবে কত দিয়ে, 9 দিয়ে কাটবে, 4 × 9 = 36, 9 দিয়ে কত আসবে, 9 × 2 = 18, 5 × 9 = 45, 25, আর এটা কাটলেও আসবে কত, 25, তাই দুবার 25 গুণ করলে 25 স্কোয়ার 625 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। 625 রয়েছে অপশন ডি, অপশন ডি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমরা মুভ করব নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 14। বলো এই টাইপ, ঠিক আছে, এই টাইপটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা টাইপ, তোমাদের কিন্তু বারবার পড়ানো হচ্ছে, তাই এই টাইপটা। তেলের দাম 20% বৃদ্ধি পায়, তাহলে গৃহস্থকে তার তেলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে মোট ব্যয় তার অপরিবর্তিত থাকে, আন্ডারলাইন করে দিলাম অপরিবর্তিত থাকে বলে দিয়েছে, মোট ব্যয় বা খরচ অপরিবর্তিত রাখতে হবে। তাহলে সেই একই সিস্টেম, 20% কি হয়েছে, বৃদ্ধি হয়েছে দাম, তার মানে দাম কেমন হয়ে গেছে, 100 থেকে 120, দামে বৃদ্ধি হয়েছে 20%। তাহলে ব্যবহার কমাতে হবে কত পার্সেন্ট, উল্টো দিক থেকে ভাবতে হবে, যে 120 থেকে কত পার্সেন্ট কমলো, 120 থেকে কতটা কমেছে দেখে নাও আগে, 20 কমেছে, কোথা থেকে কমেছে নিজেকে প্রশ্ন করো, 120 থেকে কমেছে, তাহলে নিচে আসবে 120 × 100, তাহলে 20 আর 120 কাটলো 6 হলো, 100 আর 6 কেটে উপরে 50, নিচে 3 হলো, তাহলে 50 কে 3 দিয়ে ভাগ করলে কত আসবে, 3 × 16 = 48, 2 16 পূর্ণ 2.3%, তাহলে 16 পূর্ণ 2.3% কি করতে হবে, তেল ব্যবহার কমাতে হবে। তাহলে 16 পূর্ণ 2.3 মানে অপশন এ হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন, এখানে কি বলা হয়েছিল মনে পড়ছে, যে একটি পরীক্ষায় একটা ছেলে মোট নম্বরের 20% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করেছে, আর অন্য একটা ছেলে মোট নম্বরের 32% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 42 নাম্বার বেশি পেয়ে গেছে। তাহলে 5 নাম্বার, এখানে কিন্তু 5 নাম্বার জানতে চেয়েছে, ওকে, আগের প্রশ্নটার ক্ষেত্রে ফুল স্কোর জানতে চেয়েছিল, পরীক্ষার মোট নাম্বারটা কি ছিল, কিন্তু এখানের ক্ষেত্রে জানতে চেয়েছে 5 নম্বরটা কত। তাহলে এখানে আমরা যে শর্টকাটটা দেখেছিলাম সেই শর্টকাটটা আমরা এখানে ইউজ করব, যে বলেছিলাম পার্সেন্টেজ মাইনাস করবে আর এই নাম্বার অ্যাড করে দেবে। পার্সেন্টেজ মাইনাস করলে আসবে কত, 12%, 12% ইকুয়াল টু নাম্বার অ্যাড করলে কত আসছে, 72। তাহলে 12% মানে যদি 72 হয়, তাহলে 1% মানে কত হয়, 1% মানে হয় কত, 6, 6 12 72, যেহেতু 6। এবার বলছে যে পরীক্ষায় পাস করতে কত স্কোর করতে হবে, দেখো পরীক্ষায় পাস করতে 20% পাওয়ার পরেও কিন্তু আরো 30 পেতে হবে, 20% পেলে তো পাস হয় না, 20% পাওয়ার পর আরো 30 পেতে হবে তবে গিয়ে পাস করবে। তাহলে একটা কাজ করতে পারি,
আমি আগে 20% মানে কত সেটা দেখে নিতে পারি। 20% মানে কত হবে? 1% মানে যদি 6 হয়, 20% মানে হচ্ছে 120 হবে। 6 দুগুণে 12, 120 স্কোর করেছে। 120 স্কোর করার পরেও সে 30 নম্বরের জন্য ফেল করে গেছে, তাহলে পাস মার্ক তাহলে কি দাঁড়ালো? পাস মার্ক তাহলে 120 প্লাস আরো 30, মানে 150 মার্কস পেতে হবে পাস করতে। অপশন ডি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। তো আশা করি পার্সেন্টেজে যে কোশ্চেনগুলো আমরা সলভ করে দেখালাম এনজয় করেছো। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, ঠিক আছে? নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। তো নেক্সট ভিডিওতে আমরা কিন্তু আরো নতুন কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড কিপ লার্নিং।